কল কেটে ফোন পকেটে ভরে নেয়, আবারও খাওয়ায় মনোযোগ দেয়। কিছু সময় পর রায়হানও আসে ক্যান্টিনে, খুঁজে নেয় সঠিক ব্যক্তিকে। সামনে চেয়ার টেনে বসে একজন ওয়েটার ডেকে একটা কফি ও স্যান্ডউইচ অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। খেতে খেতে সামনের ব্যক্তির উদ্দেশ্যে শুধায়, নাবিল কই? দেখছি না ওকে। না, ও বাড়িতে আছে। বাসায় একা কি করছে? ওর স্কুল আছে না? রোজ তো সাথে করে নিয়ে আসিস। ওকে রাজশাহী রেখে এসেছে, গ্রামের বাড়ি। তুই রেখে আসলি, ও থাকলো? তোর বাপ ভক্ত ছেলে থাকলো? কতদিনের জন্য রেখে আসছিস? 3 দিনের জন্য। আমি 3 দিন পর যাচ্ছি সেখানে। তো যাবি যখন, তাহলে আসলি কেন? 5 দিনের ছুটি অ্যাপ্লাই করব, তাই। কোনো সমস্যা ভাই? হঠাৎ ছুটি নিবি? বিয়ের জন্য ছুটি নেব। ও, তা কার বিয়ে? আমার এই শুক্রবার বিয়ে। রায়হান যেন হঠাৎই একটা ধাক্কা খেল। বিস্ময় ভরা চেহারা নিয়ে তাকায় রওনাফের মুখের দিকে। আসলেই মজা করছিস না ভাই? তুই আমার বেয়ান লাগিস যে বিয়ে নিয়ে মজা করব? বলে উঠে চলে যায় ক্যাশ কাউন্টারের দিকে। দুজনে খাবারের বিল মিটিয়ে বেরিয়ে যায়। রায়হানও তার পেছনে ছোটে দৌড়ে গিয়ে চাপটে ধরে পেছন থেকে। বল না সব কিছু খুলে। না মানে হঠাৎ বিয়ে? পাত্রীকে? বাড়ি কই? ছবি আছে? দেখা না। এত কৌতূহল ভালো না রায়হান। বিয়ে শুনছিস? এবার চুপ থাক। যা জানার লাঞ্চে চলে আসিস, তখন বলবো। এখন আমি ব্যস্ত, কাজ আছে। যা নিজের কাছে যা। রাজশাহী। এই ননদিনী, তোমার না কলেজ আছে? যাবা কখন? হ্যাঁ, 8টা বাজে। আর কলেজ? তোমার শ্বশুর শাশুড়ি ধরে বিয়ে দিচ্ছে পড়াশোনা করানোর জন্য। মানে কি? তুমি পড়াশোনা ছেড়ে দেওয়ার চিন্তা করতেছো বুঝি? হুম হুম। সে তো বিয়ের পর এমনিও ছাড়া লাগবে, তাই আমি না হয় আগেই ছাড়ি। তোমার বর তোমাকে পড়াবে, তাই এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে উঠে রেডি হয়ে খেতে আসো। আমার যেন দ্বিতীয়বার ডাকা না লাগে। যথা আজ্ঞা আমার মা। এবার যাও, তোমারে আমার ভাই মিস করতেছে। এরপর বলবে আমি তার বউ নিয়ে আটকে রেখেছি। ফাজিল, যাও এখন। সিরাত তৈরি হয়ে সোজা চলে যায় ডাইনিংয়ে। সেখানে ইতিমধ্যে উপস্থিত সব পুরুষ সদস্য। সিরাত সকলের উদ্দেশ্যে সালাম দিয়ে খেতে বসে। আজমল শিকদার মিথিলার উদ্দেশ্যে বলেন, বৌমা, তুমি আর সিরাত আজকালকের মধ্যে শপিং শুরু করো। সামনে আর 4 দিন। ছোট বউ আর সারা ফিরলে গয়নাগুলো কিনবে না হয়? বড় বাবা, ছোট কাকি আসলে না হয় যাই। বিয়ের বাজার বলে কথা, সবাই মিলে পছন্দ করে কিনলে ভালো হবে। যার বিয়ে সে তো আছে, সিরাত ওর পছন্দ অনুযায়ী কিনুক। গয়নাটা শুধু তোমাদের ছোট কাকি এলে কিনবে। কাজ যত এগিয়ে রাখা যায় ততই ভালো, সময় তো বেশি নেই। জি সিরাত, তোমার কখন সময় হয় বলো? আচ্ছা। সিরাত খাওয়া শেষ করে উঠে পড়ে। ঘরের চৌকাঠ পার করতে বাগানের দোলনায় বসে আছে নাবিল। মুখ তার ভার। সিরাত বুঝতে পারে যে বাবা ভক্ত এই ছেলে কখনোই বাবা ছাড়া থাকেনি। বাবা নেই, তাই সর্বদা হাসি খুশি থাকা ছেলেটার মন আজ ভার। সে তার দিকে এগিয়ে যায়, তার পাশে বসে কাঁধে হাত রাখে। হাত রাখতে চমকে ওঠে নাবিল। পাশ ফিরে মিশুকে দেখে হালকা হাসে। সিরাত বলে, কিরে, মন খারাপ কেন? এমনি। বাবার কথা মনে পড়ছে? সকালে কথা হয়নি? না, বাবা কল দেয়নি সকালে। তুই দিলেই তো পারিস। ফোনে নেই তো, কারোর থেকে নিতে লজ্জা লাগছে। ওরে আমার লজ্জাবতী রে, নাম্বার মুখস্থ আছে? আছে। সিরাত ব্যাগ থেকে ফোন বের করে নাবিলের হাতে দেয়। নাবিল মুখস্থ নাম্বারটা তুলে ফোন দেয় বাবাকে। রিং হতেই রিসিভ হয়। আসসালামু আলাইকুম, কে বলছেন? বাবা, আমি বলছি। শোনো, তুমি কার ফোন থেকে কল করেছো? মিশুর ফোনটা নিয়েছি। তুমি সকালে কল দাওনি কেন? সরি শোনা, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে আছো। কি করছো এখন? খেয়েছো সকালে? বাগানে বসে আছি। না, খাইনি। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছে। তুমি এখন গিয়ে খেয়ে নাও, আমি ঘন্টাখানেক পরে কল দিচ্ছি। মিশু তো এখনো কলেজ যাবে। তুমি কাকিয়ার ফোনে কল দিও। ওকে শোনা, এখন রাখছে। তুমি খেয়ে নিও কেমন? আর ভদ্র ছেলে হয়ে থাকবে। কেউ যেন নাবিলের নামে কোনো কমপ্লেন না করে। রাখছে।
রনব কাল কাটতে নাবিল ফোনটা সিরাতের হাতে দেয়। সিরাত ফোন নিয়ে নাবিলের মুখের দিকে তাকায়, দেখে মন খারাপ করে বসে থাকা ছেলেটার মুখে হাসি ফুটেছে। যাবি আমার সাথে কলেজে? কি করতে যাও? ঘুরতে যাবি? বাসায় বসে বোর হচ্ছিস না? তাহলে কে বলল আমি বল হচ্ছি? আর তোমার কলেজ তো গার্লস কলেজ, ওইখানে গিয়ে কি দেখবো? আর তুমিও যাও, আমিও যাব না। না গেলি আমারও ঠেকা পড়েনি তোকে নিতে। মুখ ভেঙচি কেটে চলে যায়, বিড়বিড় করে বলে। বাপ ছেলে দুটোই এক, কেমন মুখের উপর অপমান করে দেয়। আল্লাহ জানে ভবিষ্যতে কি আছে তার কপালে। কলেজের ক্লাস 2টা শেষ, এখন ব্রেক টাইম চলছে। ইলা, শিহাব, চৈতি, মাহিন 5 জনের একটা গ্রুপ। একজন না আসলে বাকি 4 জনকে আর কলেজ এরিয়ায় খুঁজে পাওয়া যায় না। সবাই গোল হয়ে বসে আছে মাঠের শেষ মাথার পুকুর পাড়ে। তাদের আলোচনায় বিষয়বস্তু শিহাবের প্রেম। সে কিছুদিন আগে একটা মেয়ে দেখেছে, এক দেখায় মন দিয়ে বসেছে। তাকে নিয়ে মনের মাঝে শত শত জল্পনা কল্পনা করছে, কিন্তু আজই সে জানতে পেরেছে সে মেয়ে তার স্নেহর বিবাহিত। তার 15 শুরুতেই সব শেষ। থাক, কষ্ট পাইস না, তোরে আরেকটা খুঁজে দেব, ওইটাকে ভুলে যা। বললেই কি ভোলা যায়? তাকে তো মন দিয়েছিলাম আমার কল্পনায়। স্বপ্ন সব জায়গায় এসে হানা দেয়। তাই বলে বিবাহিত মহিলা নিয়ে ভাগলি? সি, অপবিত্র মন তোর। থাক, বাদ দে, মনের ওপর তো কারো হাত নাই। চল, এই কষ্টে একটা ট্রিট দে তো শিহাব। এটা তুই ঠিক বলেছিস। তুই আমাদের একটা ট্রিট দে, দেখবি গরিবরে দান করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়, আয় উন্নতি হয়, সওয়াব হয়। গরিবকে আবার? কেন আমাদের তোর চোখে পড়ে না? কি অভাবে চলে? 2-3 দিন খাই না। আল্লাহর গজব পড়বে আপনাদের উপর, আপনারা যা শুরু করছেন। গরিবের হক মারলে মরেও শান্তি পাবি না, এমন বদদুয়া দেব আজীবন সিঙ্গেলে মরবি। চল হাট, সাহস কত আমাদের না করে। ধরে বেঁধে শিহাবকে নিয়ে যায় ক্যান্টিনে। সিরাতের ফোন বেজে ওঠে, মিথিলার ফোন। সে রিসিভ করতে বলে, সিরাত, তুমি বাড়ি চলে আসো, চাচি বড্ড খেপেছে। বলেছে 2 দিন পর বিয়ে, এখন বাইরে টই টই করে ঘুরছে। এই মহিলা আমার জীবনটা শেষ করে দিবে, থাকো তুমি, আসছি আমি। ফোন কেটে সে ব্যাগপত্র নিয়ে উঠে পড়ে। যাস কই? হয়েছে কি? মরণ হইছে। বলে হনহনিয়ে চলে যায় কলেজের বাইরে। দুপুর 2টা, কেবিনে মুখোমুখি বসে আছে 2 বন্ধু। একজনের মাঝে হাজার প্রশ্ন, অন্যজন নির্লিপ্ত। নীরবতা ভেঙে রায়হান বলে, কাহিনী কি বল, মেয়েটাকে? চাচাতে বোন। খেতে থাকা রায়হানের হঠাৎ কাশি উঠে যায়। রওনাফ 1 গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে স্বাভাবিক হয়ে বলে, শুরু থেকে বল, একটা দাড়ি কমাও যেন বাদ না যায়। রওনাফ শুরু থেকে ঘটা সব কিছু বলে রায়হানকে। তবে সিরাতের অক্ষমতার কথা চেপে যায়। সে চায় না পরবর্তীতে এ নিয়ে সিরাতকে কোনো সমস্যায় পড়তে হোক। মেয়েটা তো ছোট, আর তুই কি কখনো ওকে ভালোবাসতে পারবি? এমন একটা সিদ্ধান্ত নেওয়া কি ঠিক? জানি না কি ঠিক কি ভুল। সে সময় মনে হয়েছে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই মেয়েটাকে ভালো রাখার। আর যদি কখনো তার জন্য আমার মনে ভালোবাসার উদয় হয় তবে তো ভালো। যদি না হয়? তবুও সে আমার স্ত্রী থাকবে। কত স্বামী স্ত্রী আছে ভালোবাসা ছাড়া ঘর করছে বছরের পর বছর। যদি না হয় তবে সে থাকবে, শুধু দায়িত্ব আর দুজন থাকবে, দুজনের প্রয়োজন হয়। ভালোবেসে তো একজনকে এনেছিলাম, দিন শেষে সে ভালোবাসাকে পায়ে ঠেলে চলে গেল। একটু থেমে আবার বলে, এবার না হয় প্রয়োজন বোধেই কাছে টানলাম, যদি থেকে যায়। রায়হান চুপ থেকে শোনে। কিছু বলার নেই তার, কি বলবে? ঠিকই তো বলেছে, ভালোবাসার মূল্য কজন দেয়। থাক তুই, রাউন্ডে যেতে হবে। সে রুম ত্যাগ করে। রায়হান তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার একটাই চাও, এবার যেন তার বন্ধুটা সুখের মুখ দেখতে পায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো,
আমারও পরানো যাহা চায়। বারান্দায় হাঁটু মুড়ে বসে আছে একজন 30 বছরের বয়সী নারী। তার গলার সুর বুঝিয়ে দেয় তার হৃদয়ের খবর। হাতে একটা ফটো ফ্রেম, তাতে বাঁধানো আছে একজন নারী, পাশে একজন সুদর্শন পুরুষ, তার কোলে একটি শিশু। সকলের মুখে তৃপ্তির হাসি, চোখের ভাষায় প্রকাশ পায় হাজারো প্রাপ্তির গল্প। কিন্তু ভাগ্য তাদের সাথে খেলছে ভয়ানক এক খেলা। সে খেলায় তারা কেবল কয়েকটি গুটি মারত। নারীটির হাত দ্বারা ছুঁয়ে ছুঁয়ে দেখছে ছবিতে থাকা মানুষগুলোকে। তার চোখে আজ কোনো পানি নেই, চোখগুলো আজ তার সঙ্গ দিচ্ছে না। কতদিন হয়ে গেল এই মুখগুলো দেখে না। হয়তো তারা সুখে আছে তাকে ছাড়া। বাচ্চাটাও হয়তো আজ অনেকটা বড় হয়েছে, এখন হয়তো প্রাণ খুলে হাসে, কথা বলে। কিন্তু তার হাসি, কথা সব কিছুর মাঝেই এই নারীটির অস্তিত্ব অনুপস্থিত। তার ভাবনা ভঙ্গ হয় ছোট্ট এক বাচ্চা মেয়ের কণ্ঠে। নারীর কর্ণভেদ হতেই হাতের ছবিটি লুকিয়ে নেয় আঁচলের তলায়। মাম্মা, কোথায় তুমি? এখানে এসে বসে আছো। কি হয়েছে মাম্মা? এই তো আমি। কোথা পেয়েছে আমার? এর মাঝে ভেসে আসে এক পুরুষালী কণ্ঠ। তোমার আঙ্কেল কতখানি? হ্যাঁ, মেয়েটা সকাল থেকে না খেয়ে আসে, এখন বাজে বেলা 11টা। তুমি এখন ওকে খাওয়াওনি আর এখানে এসে বসে আছো? আমি দুঃখিত আশরাফ, আমি ভেবেছিলাম নিশাত ঘুম থেকে ওঠেনি। ও তো সবসময় দেরি করে ওঠে, তাই একটু বারান্দায় এসে বসেছি। ঠিক আছে, এখন যাও। আর হ্যাঁ, এভাবে আর মুখ ভার করে বসে থাকবে না, তোমাকে হাসি ছাড়া বিশ্রী লাগে। আশরাফ ঘর থেকে বেরিয়ে যায়। হাতে থাকা ছবিটা আলমারি ডয়ারে রেখে নাচো মেয়ের সাথে নিয়ে যায় খাবার টেবিলে। স্বামী সংসার নিয়ে তার ছোট্ট সংসার, তবু যেন তার কিছুই নেই। কেন যেন মনে হয় এসব কিছু তার নয়, এ কেবল কল্পনা, স্বপ্ন। এখনই তার প্রিয় পুরুষটি তার ঘুম ভাঙাবে আর তার সব কিছু মিথ্যা হয়ে যাবে। সেই ঘুম ভাঙার আশাতেই সে আছে বহুদিন ধরে, কিন্তু সে ঘুম যেন ভাঙা নয়। রাজশাহী সারা তার বোনকে ডাকতে ডাকতে ঘরে চলে আসে। এসে দেখে মেয়ে কানে ইয়ারফোন গুঁজে উল্টো হয়ে শুয়ে আছে। দিন দুনিয়ার কোনো ধ্যান নেই। তা দেখে সারার মাথা গরম হয়ে যায়। মেয়ের বিয়ে আর 2 দিন পর। সে কোথায় শপিং করবে, রূপচর্চা করবে, তা না করে চাকা খোরদের মতো উল্টো পড়ে আছে। সে পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে তার পিঠের উপর দেয় এক চড়। তাতেই কল্পনার জগতে বাস করা সিরাত যেন পৃথিবীতে ফিরে আসে। এই মারলি কেন তুই আমায়? মারবো না তোকে আদর করব? বিয়ে তোর আর সবার ঝাড়ি খাই আমি? আব্বু, বড় বাবা, তোমার মা, ভাবি সবাই মিলে ঝাড়ে আমাকে। বলো কে পার্লার কেন নিই না, শপিং কেন করছি না? কোনো কাণ্ডজ্ঞান নেই আমার। বোনের বিয়ে আর আমি এক বাড়ি যেয়ে পড়ে আছি। এই বাজে বকিস না তো গানের কাছে। আসছিস কখন? ঘন্টা 2 হয়ে গেছে। ছোট বউ আসছে? আমি আসছি আর ছোট বউ আসবে না। আসছি, যাও দেখা করাই। সিরাত লাফ দিয়ে উঠে দৌড় লাগাই নিচে। ছোট বউ করে চিল্লাতে থাকে। হঠাৎ তার গতিপথে এসে দাঁড়ায় তার মা। মাকে দেখে চুপসে যায় সে। সারের মতো চিল্লাচ্ছিস কেন? আসলে আম্মু, 2 দিন বাদে তোমার বিয়ে, তাই এইসব উচ্ছৃঙ্খল আচরণগুলো বন্ধ করো। ধীর স্থির হও, লোকে খারাপ বলে। আমি বুঝতে পেরেছি, আর এমন করব না। মাথা নিচু করে কথাগুলো বলে। সায়রা বেগম কিছু বলেন না, সিরাতের পথ থেকে সরে যায়। সিরাত একবার মায়ের যাওয়ার পথে তাকিয়ে মুখ ভেঙচি কেটে আবার দৌড় লাগায়। এক দৌড়ে ছোট চাচার ঘরে ঢুকে দেখে তার চাচি ব্যাগের কাপড় বের করে আলমারিতে রাখছে। সে নিঃশব্দে পেছনে গিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ কারোর ছোঁয়া পেয়ে কেঁপে ওঠে আতিয়ার শরীর। পেছনে তাকিয়ে দেখে সিরাতকে। কটমট করে তাকাই তার দিকে। সিরাত একটা দুষ্ট হাসি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। আতিয়া মুখ ভেঙচি কেটে সামনে ঘুরে যায়। সিরাত তাকে জড়িয়ে রেখেই বলে, এ রাগ করছো কে? কি করছি আমি? কিছু করিসনি, ছাড় এবার। না, তোমার মান না ভাঙিয়ে কি করে ছাড়ি বলো তো? তুমি আমাদের 7টা না 5টা না একটা মাত্র বউ। সরি, চাচার বউ, আমার ছোট বউ। এখন একদম ঢং দেখাবি না। চোখের আড়ালে গেলে তো খোঁজই থাকে না তোর। আবার আড়ালে বিয়েও সেরে নিয়েছিলি, আমি জানতেই পারতাম না। ইস, আইসে ওনারে ছাড়া বিয়ে করে ফেলতেছি। এই তোমাকে তো ছোট কাকা, আম্মু, ভাবি কেউ না কেউ বলবে, তাই আমি বলিনি। তারা কেন বলবে? তোর মুখ নেই? তোর বিয়ের খবর আমি আরেকজনের কাছ থেকে শুনবো নাকি? এই ভণ্ড মহিলা, আমার যে এদিকে মন খারাপ, আমার উপর দিয়ে কি যাচ্ছে তার খোঁজ নিয়েছো একবারও?
আইসে ওনারে বলিনি বলে রাগ দেখাচ্ছে। আর একটু হলে তো তোমার পেয়ারি মেজো যা আমারে এক নেশাখোরের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। ভাগ্যিস রওনা ভাই রাজি হলো, না হলে তো কি হয়ে যেত। তোর ভাগ্য দেখে তো হিংসা হচ্ছে। এই সুযোগে কি সুন্দর একটা বর পাচ্ছিস তুই। শুধু বর, সাথে একটা ছেলেও ফ্রি পাচ্ছি, যেন বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। কপাল আমার। শুক্রিয়া আদায় কর, নেশাখোরের যে সুদর্শন বাচ্চাওয়ালা মোরগ পাচ্ছিস। রানী বানিয়ে রাখবে দেখিস। রনবকে তো চিনি সবাই, ও কেমন। হ্যাঁ, চাকরানি বানায় রাখবে। এখনই ছেলের বাপ যা ভাব, কথার আগে পিছে ডিরেক্ট অপমান করে দেয়। হ্যাঁ বাদ দে, যা হবে ভালো হবে। শোন, বড় ভাই বলছি বিকাল শপিংয়ে যেতে। আজ না গেলে সব কয়টাকে ঘাড় ধরে বাড়ির বাইরে বের করে দেবে। সিরাত আতিয়াকে ছেড়ে সরে দাঁড়ায়, বলে, কে কে যাবা? তুই, মিথিলা, সারার, আমি। ইয়াশ, ইনান? বাচ্চা কাচ্চা নিয়ে শপিং করে যায়। ওরা থাক, সাথে নাবিলও থাকছে। নাবিলকে রেখে যাব? ভাইয়া তো ওকে সবসময় চোখে চোখে রাখতে বলেছে, আমাকে আর ভাবিকে। মেজো আপা তো থাকছে। মাকে ভরসা করি না আমি, ও সাথে যাচ্ছে আমাদের। আচ্ছা যাবে, বাপির বিয়ের শপিং ছেলে করাবে। রনব থাকলে সে সাথে যেত, সে নেই তাহলে ছেলেই সই। সিরাত কটমট করে তাকায় তার দিকে। এরা তাকে নিয়ে মজা করছে। সঠিক সময় হলে সেও দেখে নেবে সবাইকে। চাপে পড়ে বিয়ে করতে হচ্ছে তাকে। অমনি অমনি ছেড়ে দিবে না কি সে, মনে মনে ভাবে সে। ঢাকা, 2 দিন হসপিটালে না আসে আজ রোগীর চাপটা বেশি। 2 মিনিটও বিশ্রাম নেওয়ার ফুরসত নেই তার। রোগী দেখার মাঝে তার ফোন বেজে ওঠে। তার বাবা কল করেছে। সে রিসিভ করে কানে ধরে। হ্যাঁ আব্বু, বলো। তুমি কি ব্যস্ত? জি আব্বু, আজ একটু ব্যস্ত। তোমাকে আমি ফ্রি হয়ে কল করি। 2 মিনিট শোনো, ওরা তো শপিংয়ে যাচ্ছে। আমি চাচ্ছি বিয়ের শাড়িটা তুমি ওখান থেকে নিয়ে এসো। তার দরকার নেই, যার বিয়ে সে পছন্দ করেই কিনুক। রাখছি। তুমি নিয়ে আসবে? বিয়ের শাড়ি সবসময় ছেলের বাড়ি থেকে দেয়া হয়। তোমার মা বেঁচে নেই, আমিও বুঝি না, তাই তুমি কিনবে। ওরা এখানে না হয় আরও একটা কিনবে, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করবে। আব্বু, ওপাশ থেকে ফোন কেটে দেয়। এত লোক থাকতে তাকে কেন কিনতে হবে? ছোট কাকা কাকি আছে, আর এক বাড়িরই বিয়ে। এখানে ছেলে বাড়ি মেয়ে বাড়ি আছে নাকি? সেসব চিন্তা ছেড়ে আবারও রোগী ডেকে নেয়। রাজশাহী, বিকাল 4টা বাজতে তারা বের হয় বিয়ের শপিং করতে। নাবিল সে বেজায় বিরক্ত। মেয়েদের শপিংয়ে সে একটা ছেলে। ইয়াসকেও তো বাড়ি রেখে এসেছে, তাকেও না হয় রেখে আসতো, কিন্তু না, তার বাবাটাও হয়েছে একজন। সে তো বড় হয়েছে, এখনো কি চোখে চোখে রাখতে হয়? সে কি বাচ্চা ছেলে? বাবার সাথে এ বিষয়ে কথা বলতে হবে এখনই। বাড়ির গাড়িতে বসে পড়েছে সবাই। সামনে বসেছে ড্রাইভার, তার পাশে নাবিল, পিছনে আতিয়া, মিথিলা, সিরাত। সারা যার কথা থাকলেও আসতে পারেনি সে। সায়রা বেগম একা বাড়িতে 2টা বাচ্চা সামলাতে পারবে না, তাই তাকে থাকতে বলেছে। অনিচ্ছা সত্ত্বেও তাকে থেকে যেতে হয়েছে। সারা ইয়াসও ইনানের সাথে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলে, তোদের জন্য আমি যেতে পারিনি। পশ্চাৎ পিচ্ছ তল, এক জায়গায় থাকলেই গন্ডগোল। একটা না একটা করতেই হবে তোদের, তাই না? ভুল বললে আপু, মেজমা তোমাকে আমাদের জন্য থাকতে বলেনি, বলেছে কারণ তুমি আর সেটা তো এক জায়গায় থাকলে চলাচলি করবে, তাই। প্যাত্তপ, আসুক তোর বাপ আজকে, যদি মার না খাওয়ায় তোদের। রাগে ফোঁস করতে করতে চলে যায় নিজের রুমে। কত ইচ্ছে ছিল বিয়ের শপিং করবে। সারাও সিরাত দুজন পিটোপিটি, 1.5 বছরের ছোট বড়, তাই সবসময় মারামারি ঝগড়াঝাটি লেগেই থাকে। 2 বাচ্চা পরপর হওয়াতে সারা বেগমের শরীর ও মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়েছে। সিরাত মায়ের আদর কম পেয়েছে, কেননা তার পরপরই সারার জন্ম। সিরাতের বেড়ে ওঠা বেশিরভাগটাই তার বড় মায়ের কাছে। তার বড় মা মারা গিয়েছে তার যখন 8 বছর বয়স তখন। এরপর অনেকটা একাই বেড়ে উঠেছে। এরপর আতিয়া এলে সে ঘোচাই সিরাতের একাকিত্ব, তাই তো আতিয়াকে সিরাত এত ভালোবাসে। এ কারণে মায়ের সাথে তার এত দূরত্ব। রনবের কাজের মাঝে আবার তার ফোনটা কর্কশরে বেজে ওঠে। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতে দেখে মিথিলার নাম্বার। না চাইতেও রিসিভ করতে হয়। রিসিভ করতে ভেসে আসে নাবিলের গলা। বাবা, তুমি ওই কোথায় ফাঁসিয়ে দিয়েছো? কেন বাবা, কি হয়েছে? তুমি কাকিয়া আর মিচুকে কি বলেছো আমাকে চোখে লোকে লাগতে? আমি কি বাচ্চা? নাবিলের কথা শুনে পিছন থেকে সিরাত বলে ওঠে,
তুই বাচ্চা হবি কেন? তুই তো চৌবাচ্চা। নাবিল সিরাতের দিকে ফিরে বলে, তুমি কথা বলবে না। তুমি ট্রেনে আমাকে এই মেয়ে শপিংয়ে এনেছো, আর আবার আমাকে চৌবাচ্চা বলো? চৌবাচ্চাকে তো চৌবাচ্চাই বলবো। বয়স না, মোটে ভাব দেখলে বাঁচি না। তোমার মতো নাকি সারাদিন এর সাথে ওর সাথে ঝগড়া করি? কার সাথে করি ঝগড়া? তুই সেদে এসে গায়ে পড়ে ঝগড়া বাতাস। ঝগড়ুটে ছেলে মেয়েদের মতো ঝগড়া করে। আমি ঝগড়ুটে? মেজরিটা ঠিকই করে, সারাদিন তোমাকে বকে। সিরাতের মতো সে মুখ ভেঙচি দেয়। রণব এত সময় তাদের তর্কাতর্কি শুনছিল আর অবাক হচ্ছে, এটা তার সেই শান্তশিষ্ট ছেলে। রামিম কাল রাতেও কল করে হাসতে হাসতে বলেছিল এখানে 2 দিন থেকে তার ছেলে ঝগড়া শিখে গেছে, রোজ 3 বেলা সিরাতের সাথে বাঁধে। সে ধমকে ওঠে নাবিলকে। নাবিল, বড়দের সাথে এভাবে কথা বলো তুমি? নাবিল বাবার কথা শুনে চুপসে যায়। সে ভুলে বসেছিল কলে তার বাবা আছে। সে সিরাতের দিকে কটমটিয়ে তাকিয়ে বলে, সরি বাবা। আমায় কেন সরি বলছো? যাকে কথাগুলো বলেছো তাকে বলো। কিন্তু মিশু তো আমাকে চৌবাচ্চা বলেছে। সরি বলতে বলেছি তোমাকে? বাবা। তোমার বাবা কি তোমাকে এটা শিখিয়েছে যে নাবিল বড়দের মুখে তর্ক করে? তুমি তর্ক করলে, ঝগড়া করলে তো তার বলবে নাবিলের বাবা তাকে ভালো শিক্ষা দেয়নি। তুমি কি চাও তারা তোমার বাবাকে খারাপ বলুক? না, আমি চাই না তোমাকে কেউ খারাপ বলুক। তাহলে মিশুকে সরি বলো। ওকে এখন ডাকি, মিশুকে সরি বলে দেব। আমি কলে থাকা অবস্থায় বলো, আমি নিজ কানে শুনতে চাই। নাবিল অনিচ্ছা থাকা সত্ত্বেও সিরাতের দিকে তাকিয়ে বলে, সরি মিশু, আমি আর তোমার সাথে ঝগড়া করব না। সিরাত নাবিলের মুখের অবস্থা দেখে মিটমিট করে হাসে। আতিয়া তার দিকে কটমটিয়ে তাকায়। রণব কল কেটে দেয়। নাবিল মিথিলার ফোন তাকে ফেরত দিয়ে দেয়। নাবিল মাথা নিচু করে চুপ করে বসে থাকে। আজ মিশির জন্য তার বাবার সামনে তার ইমেজ নষ্ট হয়েছে, এতে তার বেজায় মন খারাপ। সিরাত তার দিকে আর চোখে তাকিয়ে বলে, ভদ্র বাপের ভদ্র ছেলে। এই তোমার বাবা কি তোমাকে শেখায়নি বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয়? লজ্জা লাগে না বাচ্চাদের সাথে ঝগড়া করতে আসো? আমার আব্বু আমাকে বাচ্চাদের সাথে কেমন কথা বলতে হয় তা শিখিয়েছে, কিন্তু বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমি নিজে শিখে নিয়েছি। মিথিলা বিরক্ত হয়ে ধমকে বলে, এই তুমি কি বাচ্চা? ওর পেছনে লাগছো কেন এভাবে? মিথিলার ধমক খেয়ে সিরাত চুপ হয়ে যায়। তা দেখে নাবিল মিটমিটিয়ে হেসে বলে, ভদ্র বাবার অভদ্র মেয়ে। নাবিলের কথা শুনে অবাক হয়ে তাকায়। এই ছেলে তার কথা তাকে ফিরিয়ে দিচ্ছে। এদিকে কল কেটে ফোনের দিকে তাকিয়ে থাকে রণব। ভাবে একসাথে এদের কিভাবে সামলাবে। সেকেন্ডে ঝগড়া বেঁধে যায়। ছেলেটা হয়েছে তেমন। 2 দিন থেকে কেমন ঝগড়টে হয়ে গেছে। রাজশাহী ছোটোখাটো খুনসুটির মধ্যে দিয়ে তারা শপিং শেষ করে বাড়ি ফিরে। তারা ফিরেছে রাত তখন 8টা বেজে গেছে। বসার ঘরে সবাই গোল হয়ে বসে জিনিসগুলো দেখছে। শাড়ি গহনা ছাড়াও আরও বেশ কিছু জিনিস কেনাকাটা হয়েছে। বাকি আছে বড় কিছু জিনিস, সেগুলো যত দ্রুত সম্ভব কিনে ফেলতে হবে। আরাফাত শিকদার বলেন, মেয়ের কোন কেনাকাটা তো প্রায় শেষ, এবার ছেলের কেনাকাটা করতে হবে। আজ একসাথে করে নিলেই পারতে, হাতে আর বেশি সময় নেই। মেয়েরা তো আর বুঝবে না ছেলেদের জিনিস কিনা। আমি নিষেধ করেছি আতিয়াকে, ওটা বরং তোরা গিয়ে কিনে আনিস। বড় ভাইজান, ও যা খুঁতখুঁতে, আমাদের কথা কি পছন্দ হবে? এখন কি তাহলে যার জিনিস তাকে কিনতে বলবো? এমনিতেও বিয়ের শাড়ি কিনতে বলাতেই কেমন দোনামানা করছে, এখন এগুলো কথা বললে কি রাজি হবে? ভাইয়াকে কল করে শুনলেই হয় তারটা সে নিজে কিনবে কিনা। কে বলেছে তোর মাথায় বুদ্ধি নেই? কত বুদ্ধি আমার ভাতিজার। এ তোর মনে হয় ওকে তুই জিজ্ঞেস করবি আর ও বলবে এই বিয়ে বাজারও করবে কিনা? তাদের কথাবার্তায় এই প্রথম মনে হয় সিরাত একটু লজ্জা পেল। বিয়ে নিয়ে তার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না, না ভয় না লজ্জা, যেন স্বাভাবিক সব কিছু। তবে আজ সবার মুখে এমন সরাসরি আলোচনা শুনে একটুখানি লজ্জা পেল। সে ধীরে সুস্থে নিজের জায়গা ত্যাগ করে সিঁড়ি ডিগি চলে আসতে গেলে মিথিলা ফিসফিস করে তাকে বলে, ননদিনী কি লজ্জা পেল? হুম। আয় হায়, দেখো ভাবি লাল হয়ে গেছে মুখ। আমি তো অবাক হলাম ওর লজ্জা পাওয়া দেখে। এই থামবে তোমরা? তোমরা বুঝি বিয়ের সময় লজ্জা পাওনি?
কাকি, ভাবি আর তুই কি এক হলি? বজ্জাত, সর সামনে থেকে। সিরাত চলে যায় তাদের রেখে। এদিকে সিরাতের অবস্থা দেখে ওরা তিনজন একজোট হেসে নেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। নাবিল থাকছে তার দাদার কাছে। বাবার মতো দাদাকেও সে একটু ভয় পায়, তাই তো তার উপস্থিতি সে ভদ্র বাচ্চার ন্যায় থাকে। ছাদে ইস্তিয়াক আর রাবিব দাঁড়িয়ে আছে, দুজনে নিশ্চুপ, তবুও তাদের মাঝে চলছে শব্দহীন অনেক আলাপ। নীরবতা ভেঙে রাবিব বলে, কাকাই, আমার না বোনের জন্য চিন্তা হচ্ছে। এত কিছু হয়ে গেল, ও কত স্বাভাবিকভাবে বিয়েতে রাজি হয়ে গেল। অন্যদিকে ভাইয়া, যে এত বছরে বিয়ে করতে চায়নি, সেও হঠাৎ রাজি হয়ে গেল। কেন, রাজি হতে কি খুশি হসনি? সিরাত তোর বোন নিজের কুমারী বোনকে একজন বাচ্চা সমেত পুরুষের হাতে মানতে হয়তো তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখেছিস না যে বিয়েটা না হলে ওর জীবন কতটা হুমকির মুখে পড়বে? তোর মা ওকে কম জ্বালায়, মেয়েটা চাপা স্বভাবের, তাই কিছু বলে না। তোর মা তো ওকে যেন তেন করে তাড়ালেই বাঁচে। সে তুমি ঠিক বলেছ, মায়ের যে কি সমস্যা কে জানে। সবার বেলা ঠিক, ওর বেলায় যত রাগ জেদ। মেয়েটার বিয়েটা হয়ে যাক, ওকে দূরে পাঠিয়ে দেব রনফের কাছে। ও ভালো থাকবে, রনফ ওকে ভালো রাখবে। সেটা আমি জানি, ভাইয়া নিজের দায়িত্বে কখনো অবহেলা করবে না। তোমার কি মনে হয় ভাইয়ার মনে এখন নাবিলের মায়ের জন্য আর কোনো জায়গা নেই? তাদের বিয়েটা ভালোবাসার ছিল, এত সহজে পুরোপুরি মন থেকে মুছে ফেলা। যতই ঘৃণা করুক, মনের কোথাও না কোথাও সে আছে, আর এটা নিয়েই বেশি ভয়। সিরাত অনেক বেশি আবেগপ্রবণ। এই জিনিসটা কখনো যদি ওর সামনে প্রকাশ পায়, তবে না জানি সেদিন কি হবে। চিন্তা করিস না, রনফ ওর অনুভূতিতে নিয়ন্ত্রণ করতে জানে। আমার বিশ্বাস তার দ্বারা সিরাত কখনো কষ্ট পাবে না। তাই যেন হয়। ঢাকা। রনব সে আছে মহা ঝামেলায়, কি করবে বুঝতে পারছে না। এই বয়সে এসে হবু বইয়ের জন্য শাড়ি কিনতে হবে তাকে, ভাবতেই অবাক লাগে। আজ অনেকগুলো বছর পর আবারও কোনো নারীর জন্য সে শাড়ি কিনবে, তাও অন্য একজন নারীর জন্য। তার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিতে তার ফোনটা সশব্দে বেজে উঠল। স্ক্রিনে একটা স্বল্প পরিচিত নাম্বার ভাসছে। 2-3বার কথা হলো, নাম্বারটা কোনো নামই সেভ করেনি। সে রিসিভ করে, ওপাশ থেকে পরিচিত মেয়েলি গলা ভেসে আসে। মেয়েটা আর কেউ নয়, তার হবু বউ সিরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলে যে, কোনো সমস্যা? না, মানে একটা বিষয়ে কথা বলার ছিল। ফ্রি আছেন আপনি? হ্যাঁ, তুমি বলো, কি বলবে? আমি বিয়ের পরে পড়াশোনা করতে চাই। করবে? এতে সমস্যা কি? না, আম্মু বলেছিল যে পড়াবে না। বিয়ের পর মেয়েদের বাইরে বাইরে ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে পড়বে, শেষে একটা অঘটন ঘটাবে। কাকে ঠিকই বলেছে। বিয়ের মেয়েদের বাইরে বেশি ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে এক কলেজে পড়ে অঘটন ঘটায়। আমি রিস্ক নিতে চাই না, তাই তোমাকে গার্লস কলেজে পড়াবো। যদি পাবলিক ভার্সিটিতে চান্স হয়? চান্সটা দেবে কে? পড়াশোনার যে অবস্থা, এই পরে আবার পাবলিক, শেষমেশ ন্যাশনাল নয় প্রাইভেট ভার্সিটিতে যেতে হবে। একটু বেশি বললেন না। আমি এতটাও খারাপ ছাত্রী না, আম্মু একটু বাড়িয়েই বলে। হ্যাঁ, আম্মুরা বাড়িয়ে বলে সবসময়, আর আম্মুর মেয়েরা সবসময় ঠিকই করে। সে যাই হোক, আগে এইচএসসি তো দাও, তারপর দেখা যাবে। কলেজে জানো ঠিক মতো শুনলাম। কলেজে কি যাব? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে হচ্ছে, এর চেয়ে লজ্জার আর কি আছে? লজ্জার কি আছে? তুমি কি ফেল করে নিচের ক্লাসে আছো? না তো, সমস্যা ছিল তাই আর গ্যাপ পড়েছে, এতে লজ্জা পেতে হবে কেন? মুখে অমন বলা যায়। বাদ দাও, পরীক্ষার বেশি দিন নেই। বিয়ে শাদীর ঝামেলা শেষ করে মন দিয়ে পড়ো, এরপর দেখা যাবে কি করা যায়। পাবলিক না হলে প্রাইভেট গার্লসে পড়বা। শুধু মেয়েদেরটা কেন, ছেলে মেয়ে একসাথে হলে সমস্যা কি? সমস্যা কি জানো তেন? বিশাল সমস্যা। আমি ভাই বয়স্ক মানুষ, ওইসব কলেজে পড়ে যদি আমার বউয়ের আর আমাকে ভালো না লাগে, তখন যদি আমাকে রেখে অন্য কোনো কম বয়সী ছেলের সাথে চলে যায়, তখন দ্বিতীয়বার বউ হারাবো। একই ভুল বারবার করার মতো বোকা আমি নই। হ্যাঁ, সবাইকে তো এক ভাবেন, যত সব মেজাজ খারাপ করা কথাবার্তা। পড়বই না আমি। সেই ভালো, তাহলে অন্তত চিন্তামুক্ত থাকতে পারবো। আর রেজাল্ট ভালো না হলে আমি এমনিও পড়াবো না। এখন ফোন রেখে যাও, ঘুমাও। রনফ কল কেটে দেয়। সে যতই মজা করে কথাগুলো বলুক, সে বোঝে মেয়েটা কতটা দুশ্চিন্তায় আছে, অনিশ্চয়তায় আছে তার জীবন নিয়ে।
তাই তো সহজ করার এই ছোট্ট প্রচেষ্টা তার। সে চাই সে যেমনই থাকুক, তার কাছে মানুষগুলো সবসময় ভালো থাকুক। পরের দিন সকাল 9:30 আশরাফ দেখে তার রুমের পাশে দরজাটা এখনও খোলেনি। আজ একটু চিন্তিত হয় সে যতটুকু চেনে মেয়েটাকে, তাতে এত বেলা করে কখনোই ঘুম থেকে ওঠে না। তাই সে বাধ্য হয়ে দরজার নব ঘুরিয়ে দরজাটা খোলে। ভেতরে উকি দিয়ে দেখে রুমের মধ্যে শুনশান নীরবতা, পর্দাগুলো আজ টেনে রাখা। সে এগিয়ে যায় বিছানার দিকে। ডান পাশে নিশাত ঘুমিয়ে আছে, তার পাশে উল্টো করে শুয়ে আছে নাজ। গলব্দি কম্বল দিয়ে ঢাকা তার। এই গরমের মাঝেও সে এভাবে পেঁচিয়ে শুয়ে আছে দেখে চিন্তার মাত্রা বৃদ্ধি পায়। সে নিশাতকে বার কয়েক ডাকতে নিশাতের ঘুম আগলা হয়। মুখের সামনে বাবাকে দেখে গলা জড়িয়ে ধরে উঠে পড়ে, মেয়েকে তুলে নেয় কোলে। পাপা, একটু সকাল সকাল কেন ডেকেছো? আমার ঘুম হয়নি তো। কেন পাপা, তুমি রাতে ঠিকমতো ঘুমাওনি? নো পাপা, কাল মাম্মামের জ্বর হয়েছিল রাতে। মাম্মাম খুব কষ্ট পাচ্ছিল, তাই আমি মাম্মামের মাথায় কাপড় বিছিয়ে দিয়েছি, যেভাবে মাম্মাম আমাকে দেয়। তাই নাকি সোনা? তা পাপাকে কেন ডাকলে না? মাম্মাম নিষেধ করেছে ডাকতে, তাই। ঘুমের মাঝে কথার আওয়াজ পেয়ে নাজের ঘুম হালকা হয়। তার জ্বর পড়ল, মাথায় ভারী ভাবটা কাটেনি। তাই কোনো মতে চোখ খুলে আশেপাশে দেখে সামনে আশরাফ ও তার মেয়েকে দেখে তড়িঘড়ি করে উঠতে গেলে আশরাফ বাধা দেয়। উঠতে হবে না, শুয়ে থাকো। রাতে নাকি অসুস্থ ছিলে, তা আমাকে ডাকুনি কেন? তুমি সারাদিন খাটাখাটুনি করে রাতে বাড়ি আসো, ক্লান্ত থাকো, তাই আর ডাকতে মন চায়নি। তোমার আর নিষেধের বিষয়ে আমার কোনো ক্লান্তি আসে না নাস। এরপর যেন আর এমন কিছু না শুনে, এতে মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি না, তোমাদের খেয়াল ঠিকমতো রাখতে পারছি না। নাজ মাথা নিচু করে নেয়। কত করেছে লোকটা তাদের জন্য, বিনিময়ে কিছুই দিতে পায়নি সে। কিভাবে দিবে সে? অপারগ। আজকাল প্রায় তার শরীরটা খারাপ থাকে, কোনো কিছুতেই মন বসাতে পারে না, সব কিছু বিরক্তি লাগে। লোকটাকে আর কত জ্বালাবে? আশরাফ নাজ ও নিশাদকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে থাকে। আশরাফ একটি ব্যবসায়ী পরিবারের ছেলে, বংশ পরম্পরায় সেও এখন একজন সফল ব্যবসায়ী। দেশ বিদেশে তাদের ব্যাপক নাম ডাক। 6 বছর আগে নাজ ও নিশাদকে নিয়ে আসে এই শহরে, সেই থেকে চলছে তাদের এই একঘেয়ে জীবন। আশরাফ নিশাদকে কোলে নিয়ে বের হয় রুম থেকে। যাওয়ার আগে নাজের উদ্দেশ্যে বলে, কষ্ট করে একটু উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারটা রুমে দিয়ে যাচ্ছি। না না, তার দরকার নেই, তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। চুপ থাকো, যা বলছি তাই করো। বলে সে রুম ত্যাগ করে। নাজ বসে বসে ভাবে, আজ বহুদিন পর তার একসময়ের প্রিয় পুরুষটি তার স্বপ্নে এসে ধরা দিয়েছে। অসুস্থ হলেই অবচেতন মন তাকে নিয়ে ভাবে, তাই তো স্বপ্নে এসে হানা দেয় সে। তেমনি আজও এসেছিল, মুখে সেই চিরচেনা হাসি, বাচ্চম্য ভাবটা। তার অসুস্থতায় কতখানি অস্থির হয়ে উঠত সে, যেন শরীরটা তার হলো, কষ্টটা বিপরীতের মানুষটা অনুভব করতে পারত। তাই তো এতগুলো বছরে তার প্রিয় সময় হয়ে উঠেছে এই অসুস্থতার সময়গুলো। সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, এজন্যই সে ইচ্ছে করে আশরাফকে ডাকে না। আশরাফের উপস্থিতিতে যদি প্রিয় পুরুষটি অভিমান করে কল্পনা থেকেও হারিয়ে যায়, সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, তবুও মন মানে না। ভাবতে ভাবতে চোখ গড়িয়ে দুফোঁটা পানি পড়ে। পানিটুকু মুছে বিছানা থেকে নেমে পড়ে ঢাকা। ব্যস্ত এই শহরে দুজন পুরুষ বেরিয়েছে শপিংয়ের উদ্দেশ্যে। রনব সে বেজায় বিরক্ত তার বাবার কাজে, তাকে কেন এই কাজটা দেওয়া হলো। অন্যদিকে রায়হান ফাঁক ফোকরে মজা নিতে ব্যস্ত। বন্ধুর মুখখানি আজ দেখার মতো হয়েছে। বিয়ে করবে না করতে করতে আজ হবু বইয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছে। একটু বাজিয়ে দেখতে সে গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ রে ভাই, ফিলিংস কেমন? এ বয়সে এসে বিয়ে করছিস? তোর কপাল আছে বলতে হবে। বিয়ে করবো না বলতে বলতে একদম সুন্দরী কুমারী মেয়ে পেয়ে গেলি। আয় হায়। তোর হাত পাগুলো অনেকদিন হলে ভালো আছে দেখছে, এটা সহ্য হচ্ছে না তোর? ভাঙতে হবে দেখছে। পা ভাঙলে বন্ধুর বিয়ে খেতে যাব কিভাবে? তোকে দাওয়াত করছে কে শুনে যে বিয়ে খাবি? তোকে কে বলছে আমি তোর দাওয়াত দেওয়ার আশায় বসে আছি? আমি অলরেডি দাওয়াত পেয়ে গেছি আঙ্কেলের পক্ষ থেকে। বজ্জাত, তুই আমার বাপ পর্যন্ত চলে গেছিস? রাগ করিস না, চল যে কাজে এসেছি সেই কাজ করি।
দুই বন্ধু ঢোকে একটা বড় শাড়ির দোকানে। দুজন মিলে শাড়ি দেখছে, মন মতো মিলছে না। খুঁজে খুঁজে রায়হান একটা হালকা গোলাপি শাড়ি বের করে রওনাফের হাতে দেয়। এটা দেখ, বিয়ের শাড়ি নাকি ওরাও কিনছে। তাহলে তুই বরং বউ ভাতের শাড়ি কিনে নে, আর এটা বেশ ভালোও লাগছে দেখতে। এটা মানাবে না। ও নিজে তো কি পরিমাণ সাদা, তার উপর এমন হালকা কালার পরলে শাড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। রওনাফের কথা শুনে রায়হান হেসে ফেলে। বাহ বন্ধু, তুই এত মনোযোগ দিয়ে দেখছিস যে বুঝে ফেলছিস এ শাড়িতে তাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সে আমার চাচাতো বোন। জন্মের পর থেকে দেখে আসছে, তাই আলাদা করে মনোযোগ দিতে হবে না, এমনি বোঝা যায়। বুঝছি, আর বলতে হবে না। এখন দেখ কোনটা নিবি তোর চাচাতো বউয়ের জন্য। রনফ খুঁজে খুঁজে কারো সবুজের ভিতর হালকা তামা রঙের কাজের একটা শাড়ি পছন্দ করে, সেটা কিনে নেই। বিয়েতে সাধারণত লাল শাড়ি পরে, তবে তার কেন যেন মনে হয়েছে এটা সিরাতকে বেশি মানাবে। কেনাকাটা শেষে দুজন বেরিয়ে পড়ে। কাল সকাল সকাল রাজ্যের উদ্দেশ্যে রওনা করবে। পরের দিন হলুদ, এরপর শুক্রবার বিয়ে। সে শুধু চেয়েছিল কাবিন করবে। দ্বিতীয় বিয়েতে কিবার অনুষ্ঠান। তার চাচা ইস্তিয়াক তাকে বোঝায় তার দ্বিতীয় বিয়ে হলো সিরাতের জন্য প্রথম, তাই কিছু শখ আহ্লাদ থাকতেই পারে। সিরাতের দিকটা বিবেচনা করে সে আর কিছু বলে না। এখান থেকে গিয়ে নাবিলের সাথে কথা বলতে হবে। ছেলেটা হয়তো জানে না তার বাবার বিয়ে, কোন মুখে বলবে সে কথা। যদি ছেলেটাকে ভুল বোঝে। রাত 11:20। রনফের ফোনটা দ্বিতীয়বারের মতো বেজে ওঠে। সে তড়িঘড়ি করে রুমে এসে কল রিসিভ করে। ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে আসে, এক নারী কণ্ঠ। সকাল থেকেই শিকদার বাড়িতে শুরু হয়েছে অন্যরকম আমেজ। অতিথিরা আসতে শুরু করেছে। অতিথি বলতে কেবল কাছের কয়েকজনকে দাওয়াত করা হয়েছে, তার মধ্যে একজন রনাফের বোন রাবেয়া। বাড়ির বড় মেয়ে, তার কদরটাও অন্যরকম। স্বামীর সাথে চট্টগ্রামে থাকে। ভাইয়ের বিয়ের খবর শুনে দেরি না করে চলে এসেছে। সাথে আছে তার স্বামী আহসান কবির, পেশায় একজন প্রফেসর। সারা সিঁড়ি থেকে নামছে। বসার ঘরে রাবেয়াকে দেখে সারা এক প্রকার দৌড়ে গিয়ে চাপটে ধরে তাকে। আপু, কখন আসছো তুমি? এত লেট কেন করলে? তোমাকে তো আরো 2 দিন আগে বলছি। তোর ভাইয়ার ছুটি ম্যানেজ করতে একটু সময় লাগছে। সিরাত কই? ও রুমে আছে, যাও গিয়ে বিশ্রাম করো, গিয়ে যাও ফ্রেশ হয়ে। রাতে আজ ধামাকা হবে। কি ধামাকা শুনি? কোন খিচুড়ি পাকাচ্ছিস? এই তো এই কোনো খিচুড়ি বিরিয়ানি না, সব প্ল্যান ভাবি আর কাকিমার। করবিটা কি? সারা রাবের কানে কানে কিছু বলে। রাবে একটু ঘাবড়ে যায়, বলে, আব্বু কাকারা জানে? পাগল নাকি? আগে বলে সব ঢিসমিস করবো, পরে শুনলে তখন? চাপ নিও না, কিছু হবে না। ভাই বোনের একসাথে বিয়ে, মজা তো ডাবল করবো। দেখিস তোদের জন্য আমার যেন বকা না খাওয়া লাগে। আমি আসছি বাপের বাড়ি বেড়াতে, এসে বকা খেয়ে জামাইয়ের সামনে ইজ্জত হারাতে চাই না। আচ্ছা থাক, বাকিদের সাথে দেখা করে আসি। রাবেয়া সিঁড়ি ডিঙে উপরে চলে যায়। সোজা চলে যায় সিরাতের ঘরে। সেখানে গিয়ে দেখতে পাই 3 মাথা এক জায়গায়, মিথিলা, আতিয়া, সিরাত। 3 জন গোল হয়ে কিছু করছে। রাবেয়া হঠাৎ গিয়ে সিরাতকে চেপে ধরে বলে, বড় ভাবি। সিরাত হঠাৎ এমন করে হক চুকিয়ে যায়। পেছন ফিরে রাবেয়াকে দেখে যেন জানে পানি আসে। পরক্ষণে তাকে কি বলে সম্বোধন করছে তা মনে হতেই কটমটিয়ে যায়। কি বলে তুমি? কি বলছি আমি? কি বলে ডাকছো তুমি? তুই যা তাই বলছি। রাবাপু, একদম হেয়ালি করবা না। তা ভাবিকে ভাবি বলবে না তো কি বলবে শুনি? তোমাকে তো আমিও ভাবি ডাকবো, কিন্তু সঙ্গী পাচ্ছি না, সাহসও হচ্ছে না। এখন আমার দল ভারী করতে লোক এসে গেছে। এ বলে রাবেয়া ও মিথিলা হাতে হাত মিলায়। এদিকে সিরাতকে লজ্জা অস্বস্তিতে ঘিরে ধরে। আপন মানুষগুলোর এমন পরিবর্তন তার লজ্জা দ্বিগুণ করে দিয়েছে। ভাবি দেখো, তোমার বড় জায়ের এখন এই গাল লাল হয়ে গেছে। ছোট মা দেখো, ওরা আমাকে নিয়ে মজা করছে। এই তোরা বড় বৌমার সাথে এমন করছে কেন? তোমাদের ভাই আসলে যদি নালিশ দেয় তখন ছাল তুলে নেবে পিঠে। আতিয়ার এমন ঠাট্টায় রাগে দুঃখে সে রুম থেকে বেরিয়ে যায়। পিছনে 3 জন অট্টহাসিতে ফেটে পড়ে। সে সোজা বাড়ির বাইরে হাঁটা দেয়। দরজাটা পার হতেই শক্তপোক্ত একটা কিছুর সাথে ধাক্কা খায়। ছলো ছলো চোখে মাথা তুলে তাকাতে রওনাফের মুখটা ভেসে ওঠে। সিরাতের চোখে পানি দেখে সে জিজ্ঞেস করে, চোখে পানি কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? সিরাত স্থান কান ভুলে গড়গড় করে সে ঘটনার বর্ণনা দিতে থাকে।
ভাবি রাবাপু ছোট মা আমাকে নিয়ে মজা করতেছে। কি মজা করছে? সিরাত দু হাতে চোখ মুছে বলে, রাবাপু, ভাবি আমাকে বড় ভাবি বলে মজা করছে। ছোট মাকে বলছি, সেও বলে বড় বৌমা। বলে আমি নাকি আপনি আসলে নালিশ করব, আপনাকে দিয়ে নাকি বকা খাওয়াবো ওদের।